Assalamualaikum everyone, welcome back to Daily Lesson with Dr. Mohammed once again. Today I will discuss about an important grammatical topic and that is WH question. বন্ধু শ্রেণীতে WH question থেকে একটা প্রশ্ন প্রায় এসে থাকে যেখানে একটা প্রশ্নের জন্য সেক্ষেত্রে দুই ভাগ করে পেয়ে থাকে। আজকে আমি WH question নিয়ে আলোচনা করব। WH question হচ্ছে ওই ধরনের কোশ্চেন যে সকল কোশ্চেনগুলো সাধারণত WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেটা হচ্ছে WH question। তো WH question আমাদের মোটামুটি 9টা WH question আমাদের কোশ্চেন করতে ব্যবহৃত হয়ে থাকে WH ওয়ার্ড। এই 9টা WH ওয়ার্ড আমি এখানে দেখিয়েছি। যেমন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হু, এর বাংলা অর্থ হচ্ছে কে। দ্বিতীয়টি যেটা সেটা হচ্ছে হুম, বাংলা অর্থ হচ্ছে কাকে, হুজ কার। 4 নম্বর যেটা সেটা হচ্ছে হোয়ার, এর বাংলা অর্থ হচ্ছে কোথায়। 5 নম্বর যেটা আমি দিয়েছি এখানে সেটা হচ্ছে হোয়েন, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন। আর 6 নম্বর যেটা সেটা হচ্ছে হোয়াই, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। 7 নম্বর হচ্ছে হুইচ, হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি। 8 নম্বর হচ্ছে হোয়াট, হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি বা কি। অর্থাৎ আমরা দুইভাবে লিখে থাকি কি কে, এই জন্য আমি দুটোই দেখিয়েছি। তারপর হচ্ছে 9 নম্বর যে WH ওয়ার্ডটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে হাউ, এর বাংলা অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে। অর্থাৎ আমরা যদি WH কোশ্চেন করতে হয় আমাদেরকে মোটামুটি আমরা এই 9টা ওয়ার্ডে ব্যবহার করে থাকি। তো WH কোশ্চেনের একটা সাধারণ গঠন আছে, সেটা হচ্ছে কি প্রথমে WH কোশ্চেন গঠনের সময় আমার প্রথমে বসে কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড মানে আমার WH ওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমি ব্যবহার করব। তারপর বসে অক্সিলারি ভার্ব, তারপর আসে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন এবং সর্বশেষ হচ্ছে আমার নোট অফ ইন্টারোগেশন। এক্সটেনশন মানে যদি অতিরিক্ত অংশ থাকে প্রিন্সিপাল ভার্বের পর সেটা যুক্ত হবে, তারপর সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন ফার্স্ট WH ওয়ার্ডের জন্য আমি এখানে পুরোটা লিখছি। এখানে একটা উদাহরণ দিয়েছি, যেমন সালাম গোস টু স্কুল। এখানে একটা জিনিস একটু দেখার বিষয় সেটা হচ্ছে যখন এরকম কোন ব্যক্তির নামের নিচে দাগ দেওয়া থাকবে তখন তার পরিবর্তে আমরা কোশ্চেন করার সময় হু শব্দটি ব্যবহার করব। অর্থাৎ ব্যক্তি মানে আমার সাবজেক্ট সম্পর্কে যখন প্রশ্নে করতে হবে বা আমার সাবজেক্ট সম্পর্কে যখন কোনো কিছু জানতে চাওয়া হবে তখন আমাকে প্রশ্ন করতে হলে অবশ্যই হু শব্দটি ব্যবহার করতে হবে, অর্থাৎ হু ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। যেন আমি যদি এখানে কোশ্চেন করি হু গোস, আমি হু শব্দটি কেমন ব্যবহার করছি কারণ এখানে আমার সাবজেক্টের নিচে দাগ দেওয়া আছে সালাম, এই জন্য আমি হু শব্দটি ব্যবহার করলাম। হু goes to school এবং সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন। আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা যে সেখানে আরেকটা যে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি আমার সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করতে হয় তাহলে আমি WH ওয়ার্ড হিসেবে ব্যবহার করব হু। তারপরে আমার নিয়মিত যে অক্সিলারি ভার্ব বসার কথা আমার WH কোশ্চেনের গঠন অনুযায়ী, কিন্তু একমাত্র শুধুমাত্র আমরা যখন সাবজেক্ট সম্পর্কে জানতে চাইবো তখন আমার WH ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে না। অর্থাৎ আমাকে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে না, আমাকে সরাসরি হু এর পরে মেইন ভার্বটা ব্যবহার করলে হবে। হু গোস টু দ্য স্কুল। অর্থাৎ আমার নিয়ম অনুযায়ী প্রথমে কোশ্চেন ওয়ার্ড বসবে, তারপর অক্সিলারি ভার্ব। যেহেতু আমার এখানে সাবজেক্টের পরিবর্তে আমরা কোশ্চেনটা করছি এজন্য আমি এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করব না। তারপরে আমার সাবজেক্ট যেটা ছিল সেটা পরিবর্তে আমি তো হু ব্যবহার করলাম। তারপর হচ্ছে আমার কি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এখানে ছিল যেটা গোস, আমি গোসটা এখানে বসাই দিলাম। তারপর আমার অতিরিক্ত অংশ যেটা আছে সেটা হচ্ছে টু স্কুল, আমি এটাকে বসাই দিলাম এবং সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন। এগুলো আমার যদি হু দ্বারা কোনো কোশ্চেন করতে হয় তাহলে আমাকে এই প্যাটার্ন অনুযায়ী করতে হবে, অর্থাৎ এই নিয়ম অনুযায়ী করতে হবে। তারপরে যে উদাহরণটা আমি এখানে দিয়েছি, অর্থাৎ যে ওয়ার্ডটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে হুম। হুম শব্দটি আমরা ব্যবহার করে থাকি কখন, যখন আমরা অবজেক্ট সম্পর্কে কিছু জানতে চাই। যদি আমরা অবজেক্ট সম্পর্কে কিছু জানতে চাই তখন আমরা হুম ব্যবহার করে থাকি। তবে অবজেক্ট সম্পর্কে জানতে চাইলে আমরা ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, হুমটা আমরা ব্যবহার করে থাকি তখন যখন আমরা ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাই, অর্থাৎ ব্যক্তি বা অবজেক্ট সম্পর্কে কিছু জানতে চাই। আমরা জানি আমাদের অবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট অবজেক্ট যেটা সেটা হচ্ছে আমার ব্যক্তিবাচক অবজেক্ট সম্পর্কে যখন আমি প্রশ্ন করব তখন আমি হুম শব্দটি ব্যবহার করব। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি I gave him a pen. I gave him a pen. এখানে আমি হিম শব্দটার নিচে দাগ দিয়েছি কারণ এখানে আমার দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে পেন। এ পেন দুটো অবজেক্ট। প্রথম অবজেক্ট যেটা সেটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট, পরের অবজেক্ট যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেহেতু আমার এই প্রশ্নটার যদি আমাকে এখানে প্রশ্ন করতে হয়, অর্থাৎ এই সেন্টেন্সে যেহেতু আমাকে হিম শব্দটার নিচে দাগ দেওয়া আছে সেহেতু আমাকে প্রশ্ন করতে হলে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হুম। এখানে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সেন্টেন্সে যখন আমি সমাধান করব সেখানে একটা জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যদি আমার কোন সেন্টেন্সের মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে সেটাকে আমি যদি WH কোশ্চেনে রূপান্তর করতে হয় বা WH কোশ্চেন করি সেটাতে আমার ফার্স্ট পারসনটা সেকেন্ড পারসনে রূপান্তরিত হয়ে যাবে। যেমন আমি এখানে যদি করি
আমার নিয়ম অনুযায়ী প্রথমে কোশ্চেন ওয়ার্ডটা বসবে whom, তারপরে যেহেতু আমার এটা ফার্স্ট টেন্সের বাক্য সেহেতু আমি এখানে ব্যবহার করব, যেহেতু আমার এখানে অক্সিলারি ভার্ব প্রয়োজন, মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব নাই সেহেতু আমি ব্যবহার করব ডিড। তারপর আমি বলছি আমার অক্সিলারি ভার্বের পর একটা সাবজেক্ট আছে আমার আই, আমি বলছি যদি আই থাকে অর্থাৎ ফার্স্ট পারসন থাকে সেটা পরিবর্তিত হয়ে যাবে সেকেন্ড পারসন। whom did you, তারপর আমার মেইন ভার্বটা যেহেতু আমরা জানি যে ডিড, ডু ডাজ ডিড এর পরে আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে whom did you give a pen, তাহলে আমার এবং সর্বশেষ নোট অফ ইন্টারভিউশন, তাহলে আমার ইন্টারভিউশনটা হয়ে গেল। অর্থাৎ আমাকে এখানে যেহেতু আমার ইনডাইরেক্ট অবজেক্ট ছিল সেই ইনডাইরেক্ট অবজেক্ট পরিবর্তে আমি ব্যবহার করলাম whom, তারপর নিয়ম অনুযায়ী আমি অক্সিলারি ভার্ব আনলাম, যেহেতু আমার এখানে শুধুমাত্র মূল ভার্বটাই আছে, নিয়ম অনুযায়ী আমাকে ডু ডাজ ডিড, যেহেতু আমার ফার্স্ট টেন্সের বাক্য সেজন্য আমি এখানে ডিড ব্যবহার করলাম। তারপর আমি বলছি এখানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পারসনটাকে আমি চেঞ্জ করে ফেলবো, সেকেন্ড পারসনে লিখলাম, সেকেন্ড পারসনে ইউ। তারপর আমি লিখলাম মূল ভার্ব যেহেতু আমার এখানে ডিড আছে, ডিড হচ্ছে ভার্বের দু ভার্বের ফার্স্ট ফর্ম, সেহেতু আমি ডু ডাজ ডিড এর পর যেহেতু আমার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সেহেতু আমি গেভ এর প্রেজেন্ট ফর্ম বসালাম গিভ, তারপরে এই ফর্মটা আমি বসাই দিলাম, অর্থাৎ আমার বাক্যটা ইন্টিগ্রেটেড সেন্টেন্সে রূপান্তরিত হলো। তাহলে আমি বলতে পারি কি আই গেভ হিম এ পেন, আমি তাকে একটি কলম দিলাম, তাকে দিলাম, তাহলে আমার প্রশ্ন হবে কাকে দিলাম, whom did you give a pen, অর্থাৎ কাকে তুমি একটি কলম দিয়েছো, এটা হচ্ছে আমার প্রশ্ন। পরবর্তীতে আমি যেটা দিচ্ছি এটা ডব্লিউএস ওয়ার্ড, সেটা দিচ্ছি হুজ, হুজ শব্দটির অর্থ হচ্ছে কার। আমি এখন উদাহরণের মাধ্যমে দেখাবো, যদি আবার কোনো সেন্টেন্সে হুজ ব্যবহৃত, হুজটা হচ্ছে সাধারণত কোনো একটা জিনিস কার অধিকার আছে বা জিনিসটা কার সে সম্পর্কে জানতে আমরা হুজ শব্দটি ব্যবহার করে থাকি, অর্থাৎ হুজ দ্বারা প্রশ্ন করে থাকি। যেমন নম্বর হুজ, this is someone's pen. এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন this is সালাম's pen, আমি এখানে সালামের নিচে দাগ দিলাম। আমি বলছি হুজ শব্দটা জিনিসটা কার অধিকার আছে সে সম্পর্কে জানার জন্য আমরা প্রশ্ন করতে হুজ শব্দটি ব্যবহার করে থাকি। যেমন এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার হুজ শব্দটা সাধারণত পসেসিভ অবজেক্ট অথবা পসেসিভ অবজেক্ট বা সাবজেক্ট সম্পর্কে যখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি সেক্ষেত্রে আমরা এই হুজ শব্দটি ব্যবহার করে থাকি। তো আমার এখানে নিয়ম অনুযায়ী যেহেতু আমার সালামস একটা পসেসিভ অবজেক্ট সেহেতু আমি তারপর ব্যবহার করব হুজ। তাহলে আমার নিয়ম অনুযায়ী প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা বলবে হুজ, তারপর আমরা বলছি আমার ডব্লিউএস ওয়ার্ডটা বসালাম কার পরিবর্তে পসেসিভ অবজেক্টের পরিবর্তে বসালাম হুজ। তারপর আবার একটা জিনিস একটু খেয়াল রাখার বিষয়, একমাত্র হুজ এবং যদি আমরা হোয়াট, হুজ এবং হোয়াট এই দুটো শব্দের ক্ষেত্রে যদি আমরা প্রশ্নবোধক বা প্রশ্ন করে থাকি তাহলে সেক্ষেত্রে হুজ এবং হোয়াট এর পরে আমাদের নাউনটা চলে আসে, অর্থাৎ আমাদের পরবর্তী যে নাউনটা থাকে সেই নাউনটা আগে চলে আসে। যেমন হুজ, আমি এখানে নাউনটাকে আগে দিয়ে আসলাম, হুজ পেন ইজ দিস, তারপর আমার কোশ্চেন ওয়ার্ড অর্থাৎ আমাকে কি করতে হবে, প্রথমে যদি আমার পসেসিভ সাবজেক্ট অথবা অবজেক্ট থাকে তাহলে তারপর ব্যবহার করব হুজ, তার পরবর্তী পসেসিভ অবজেক্ট বা সাবজেক্টের উপর যে নাউনটা থাকবে সেই নাউনটা আমার আগে চলে আসবে। তারপর আমার নিয়ম অনুযায়ী অর্থাৎ নিয়ম অনুযায়ী আমার বিভাগ বা অক্সিলারি ভার্ব যদি থেকে থাকে, যেহেতু আমার এখানে বিভাগটা হচ্ছে মূল ভার্ব সেটা আমি মূল ভার্বটাকে আগে নিয়ে আসলাম প্রিন্সিপাল ভার্ব হিসেবে, অর্থাৎ ইজ বসালাম, তারপরে আমার এখানে যেটা সাবজেক্ট ছিল দিস, তারপর আমার নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ আমার গঠন অনুযায়ী আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে গেল। অর্থাৎ হুজ পেন ইজ দিস, যেহেতু বাক্য দিস ইজ সালামস পেন, যেহেতু কলমটি অর্থাৎ এটাই সালামের কলম, যেহেতু কলমটি সালামের অর্থাৎ সালামের অধিকার আছে, এই জন্য আমরা এখানে কোশ্চেন করার সময় হুজ শব্দটি ব্যবহার করলাম। এরপর আমি যে ওয়ার্ডটা এখানে দিয়েছি সেটা হচ্ছে হোয়েন, 4 নম্বরে যেটা দিয়েছি সেটা হচ্ছে হোয়ার। হোয়ার শব্দটি কখন ব্যবহৃত হয়? হোয়ার শব্দটি সাধারণত আমরা কোনো স্থান বা জায়গা সম্পর্কে যখন জানতে চাই সেক্ষেত্রে প্রশ্ন করতে আমরা হোয়ার শব্দটি ব্যবহার করে থাকি। আমি উদাহরণের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা যদি কোনো সেন্টেন্সে আমার জায়গা বা স্থান সম্পর্কে প্রশ্ন করতে হয় কিভাবে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব। 4 নম্বর হোয়ার, যেমন আমি বললাম হি লিভস
ইন ঢাকা। এখানে আমি এই ইন ঢাকা এই শব্দটা নিচে দাগ দিলাম, অর্থাৎ এই ঢাকা শব্দটি হচ্ছে একটা স্থান বা প্লেস। এরকম যদি স্থান বা প্লেসের নিচে দাগ দেওয়া থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডব্লিউএস ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে হোয়ার। তাহলে আমি ডব্লিউএস কোশ্চেনের নিয়ম অনুযায়ী প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা বসালাম হোয়ার। তারপর আমাকে বসাতে হবে, যেহেতু আমার নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বটা আনতে হবে, যেহেতু আমার এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, কোনো অক্সিলারি ভার্ব নাই এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস থাকে। যেহেতু এখানে ভার্বের শেষে এস আছে সেহেতু আমাকে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং ভার্বের শেষে এস আছে সেহেতু প্রশ্ন করার সময় আমাকে নাম এখানে আনতে হবে ডাজ। তারপর আমি বলছি নিয়ম অনুযায়ী আমাদের বলবে সাবজেক্টটা আমি বসালাম হোয়াট ডাজ হি। এরপর বলছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি লিভ। আমরা জানি ডু ডাজ ডিড, ডু ভার্বের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেহেতু লিভস এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ। তারপর আমার এক্সটেনশন, যেহেতু এখানে আমার এক্সটেনশন নাই সেটা আমি এক্সটেনশন বসাবো না, আমার সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে নোট অফ ইন্টারভিউশন। তাহলে আমার এই সেন্টেন্সটা ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল, অর্থাৎ হোয়ার ডাজ হি লিভ। এখানে বাক্যটা আছে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। তাহলে যদি আমি প্রশ্ন করি সে কোথায় বাস করে, তাহলে আমার প্রশ্নটা হবে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। তাহলে আমার এগুলোর ডব্লিউএস ওয়ার্ড হোয়ার দ্বারা যদি আমাকে প্রশ্ন করতে হয় তাহলে আমি এভাবে প্রশ্ন করব। তারপর আমি যেই এখানে যে ওয়ার্ডটি দিয়েছি, যে ডব্লিউএস ওয়ার্ডটি দিয়েছি সেটা হচ্ছে হোয়ার। হোয়ার শব্দটি আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কার্যের সংগঠনের হওয়ার সময়টা আমরা নির্দেশ করে থাকি বা সময় সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমরা হোয়েনটা ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমার ডব্লিউএস, অর্থাৎ কোনো সেন্টেন্সের যদি সময়ের নিচে দাগ দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে ডব্লিউএস কোশ্চেন করতে হলে অবশ্যই হোয়েন শব্দটি ব্যবহার করতে হবে। আমি উদাহরণ মাধ্যমে দেখাচ্ছি, যেমন 5 নম্বর হোয়েন। যেমন আমি এখানে সময়ের নিচে দাগ দিয়েছি আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। এখানে ইন দ্য মর্নিং সময় বোঝাচ্ছে, অর্থাৎ আমি সকালে বিদ্যালয়ে যাই। তো আমরা বলছি এরকম যদি আমার সময়ের নিচে দাগ দেওয়া থাকে সে সময় আমাকে যদি ডব্লিউএস কোশ্চেন করতে হয় তাহলে আমাকে এই সময়ের পরিবর্তে আমার ডব্লিউএস কোশ্চেনের শুরুতেই যে কোশ্চেন ওয়ার্ডটা বসাবো সেটা হচ্ছে হোয়েন। হোয়েন শব্দটি আমি বসালাম। তারপরে আমাকে দেখতে হবে বাক্যটা কি প্রেজেন্ট টেন্সের নাকি পাস্ট টেন্সের নাকি ফিউচার টেন্সের। যদি আমার বাক্যটা প্রেজেন্ট টেন্সের হয় এবং মূল ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ এটার মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব বা বিভার্ব না থাকে সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে হলে একটা বিভার্ব বা অক্সিলারি ভার্ব আনতে হবে। অর্থাৎ আমাকে যদি কোনো শুধুমাত্র মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা জানি নিয়ম অনুযায়ী আমাকে ডু ডাজ ডিড আনতে হবে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এবং সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে সেহেতু আমরা ব্যবহার করব ডু। তারপর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আমার এই মূল সেন্টেন্সের মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন করার সময় সে ফার্স্ট পারসন পরিবর্তে ব্যবহার করব সেকেন্ড পারসন। তারপর আমরা জানি ডু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপর আমার এক্সটেনশন টু স্কুল এটা বসে যাবে। সর্বশেষ নোট অফ ইন্টারভিউশন। তাহলে আমার ডব্লিউএস কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আমি প্রথম বসালাম কোশ্চেন ওয়ার্ড হোয়েন, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে আনলাম ডু, তারপর সাবজেক্ট আনলাম ইউ, তারপর আমার প্রিন্সিপাল ভার্ব গো বসে দিলাম। তারপর আমি বলছি এক্সটেনশনটা বসে, অর্থাৎ বাকি অংশ যদি থাকে সেটা বসে আমি বাকি অংশ বসালাম টু স্কুল এবং সর্বশেষ আমার নোট অফ ইন্টারভিউশন। তাহলে আমার এটা ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল। অর্থাৎ যদি আমার কোনো সময়ের নিচে দাগ দেওয়া থাকে তাহলে ডব্লিউএস কোশ্চেন করতে হলে আমাকে হোয়েন ব্যবহার করতে হবে। যেমন এই বাক্যের অর্থ অনুযায়ী যদি আমি বলি আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি সকালে বিদ্যালয়ে যাই, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি বিদ্যালয়ে যাও। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে সেইভাবে জিজ্ঞাসা করবে যে হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি বিদ্যালয়ে যাও। এগুলো আমার ডব্লিউএস কোশ্চেনে 5 নম্বর যেটা আমি দিয়েছিলাম ডব্লিউএস ওয়ার্ড হোয়েন। তারপর 6 নম্বর আমার যে ডব্লিউএস ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হোয়াই। হোয়াই শব্দটি কেন, হোয়াই এর বাংলা অর্থ হচ্ছে কেন। আর হোয়াই দ্বারা সাধারণত আমরা কোনো কিছুর কারণ সম্পর্কে যখন জানতে চাই তখন আমরা হোয়াই শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আমি যদি উদাহরণ সাহায্যে বলি 6 নম্বর হোয়াই, আমি যদি উদাহরণ সাহায্যে বলি হি
studies hard to make a good result. To make a good result আমি এই অংশটা নিচে রাখলাম। তাহলে এই বাক্যটার অর্থ কি রকম, যেমন he studies hard, সে পড়াশোনা করে বা অনেক পড়াশোনা করে to make a good result, ভালো রেজাল্ট করতে বা ভালো ফলাফল করতে। এখন আমি বলছি এখানে যেমন কেন সে পড়াশোনা করে ভালো ফলাফল করতে, ভালো ফলাফল করতে অর্থাৎ তার পড়াশোনা করার কারণটা হচ্ছে ভালো ফলাফল। পড়াশোনা করার একমাত্র কারণ হচ্ছে ভালো ফলাফল, অর্থাৎ ভালো ফলাফল করার জন্য সে পড়াশোনা করে। এরকম যদি কোনো সেন্টেন্সে কোনো কিছু কারণ সম্পর্কে জানতে চাওয়া হয় বা কোনো কিছু কারণ সম্পর্কে আমরা যদি কাউকে প্রশ্ন করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব why শব্দটি। তাহলে আমাকে এই নিয়ম অনুযায়ী প্রথমে যেটা করতে হবে সেটা আমি why বসালাম, কোশ্চেন ওয়ার্ড, কোশ্চেন এর প্যাটার্ন অনুযায়ী প্রথম কোশ্চেন ওয়ার্ড বসালাম why। তারপর আমরা জানি একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু আমার এখানে অক্সিলারি ভার্ব নাই অর্থাৎ মূল ভার্ব দিয়ে আমার বাক্যটা শুরু হয়েছে, অর্থাৎ মূল ভার্বে আছে আমার বাক্যের মধ্যে, সেহেতু আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে ডু ডাজ অথবা ডিড। যেহেতু আমার বাক্যটা আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ ভার্বের শেষে ইএস আছে, সেহেতু আমি এখানে ডু ভার্ব হিসেবে ব্যবহার করব ডাজ, why does। এরপর আমার নিয়ম অনুযায়ী আমি যেটা আনবো সেটা হচ্ছে সাবজেক্ট, আমার সাবজেক্ট আছে হি, আমি হি সাবজেক্টটা এখানে নিয়ে আসলাম। তারপরে আমাকে যেটা আনতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আমার এখানে প্রিন্সিপাল ভার্ব কি আছে স্টাডিজ হার্ড। যেহেতু আমার এখানে ডাজ ব্যবহার করছি সেটা আমি এখানে আর স্টাডিজ ব্যবহার করতে পারবো না, সেটা আমাকে এখানে ব্যবহার করতে হবে এই স্টাডিজ এর মূল ফর্ম হচ্ছে স্টাডি। তারপর আমার অতিরিক্ত অর্থাৎ এক্সটেনশন আছে হার্ড, আমি হার্ড শব্দটা এখানে ব্যবহার করব। তারপরে আমার এক্সটেনশন পরে আমাদের নিয়ম অনুযায়ী আমার নোট অফ ইন্টারভিউশন বসানোর কথা, আমি নোট অফ ইন্টারভিউশন বসালাম। তাহলে আমার প্রশ্নটা হয়ে গেল why does he study hard, কেন সে কঠোর পরিশ্রম বা কঠোর পড়াশোনা করে বা কেন সে অনেক পড়াশোনা করে। তাহলে তার পড়াশোনার কারণ একমাত্র কারণ হচ্ছে কি ভালো ফলাফল করা। যেহেতু আমরা তার কারণটা সম্পর্কে জানতে চাইছি, সেহেতু আমাকে প্রশ্ন করার জন্য why does he study hard অর্থাৎ আমাকে whyটাই প্রশ্ন করার সময় ব্যবহার করতে হবে। তাহলে এই বাক্যের অর্থটা কিরকম দাঁড়ায়, he studies hard to make a good result, সে ভালো ফলাফল করতে কঠোর পড়াশোনা করে। তাহলে আমি প্রশ্ন করার সময় যদি আমি তাকে প্রশ্ন করি যে কেন সে পড়াশোনা করে, তাহলে হবে কি why does he study hard। এগুলো আমার ডব্লিউএস ওয়ার্ডের why সংক্রান্ত বা why দিয়ে যদি আমি প্রশ্ন করি, তাহলে আমার প্রশ্নটা এইভাবেই করতে হবে। অথবা আমি যে ওয়ার্ডটা এখানে দিয়েছি ডব্লিউএস ওয়ার্ডের সেটা হচ্ছে কি which। which শব্দটি আমি এখানে দিয়েছি, সেহেতু whichটি কেন ব্যবহার করতে হয়, কোনটি অর্থাৎ কোন জিনিসটি, এমন কোনো কিছু সম্পর্কে ইতর প্রাণী বা বস্তু বা কোনো শিশু সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা which শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আমি যদি উদাহরণ সহজে বলি 7 নম্বর which। which আমি শুরুতে বলছি which শব্দটি আমরা কোন অর্থে ব্যবহার করি। যেমন আমি যদি উদাহরণ সহজে বলি I need that pen। এখানে আমি that শব্দটা নিচে দাগ দিলাম, that pen। I need that pen। আমার ওই কলমটি প্রয়োজন। এখন আমার যদি আমার ওই কলমটি প্রয়োজন, আমি যদি তাকে প্রশ্ন করি কোন কলমটি প্রয়োজন, তাহলে আমার প্রশ্ন অনুযায়ী অর্থাৎ আমার কোনটি সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এই জন্য আমাকে প্রশ্ন করার জন্য প্রথমে ব্যবহার করতে হবে which। which শব্দটা আমি ব্যবহার করলাম কোশ্চেন ওয়ার্ড which। তারপর আমাকে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব। যেহেতু আমার এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমাকে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব যোগ করতে হবে, অর্থাৎ ডু ডাজ অথবা ডিড। যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এবং আমার সাবজেক্ট হিসেবে আছে আই, সেহেতু আমি এখানে ডু ভার্ব হিসেবে ব্যবহার করব ডু। দুটো দেখেন আরেকটা জিনিস হচ্ছে কি, আমার যদি আমার which দ্বারা কোনো প্রশ্ন করে থাকি আমরা, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সর্বশেষ যে নাউনটি থাকবে সেই নাউনটিকে which এর পর নিয়ে আসতে হবে। which এর পর নিয়ে আসলাম which can do। তারপর আমি অক্সিলারি ভার্বটা ব্যবহার করলাম ডু। এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, আমি আগে বলছি এখানে হচ্ছে কি আমার যদি ফার্স্ট পারসন থাকে সেটাকে আমরা কোশ্চেন করার সময় সেকেন্ড পারসন করে বলবো which can do ইউ। তাহলে আমরা সেকেন্ড পারসনটা আমি ব্যবহার করলাম ডু
ইউ, দুঃখিত, সেকেন্ড পারসন হিসেবে ব্যবহার করলাম ইউ। এবং আমার সর্বশেষ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমার প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমার যেটা আছে এখানে হচ্ছে কি নিড। যেহেতু আমার ডু আছে, ডু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে, সেহেতু আমরা এখানে নিডটা নিডে লিখে ফেলব। তারপর আমার নিউ অনুযায়ী নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ হুইচ পেন ডু ইউ নিড, কোন কলমটি তোমার প্রয়োজন। তাহলে আমি বললাম আই নিড দ্যাট পেন, আমার ওই কলমটি প্রয়োজন। তাহলে আমাকে প্রশ্ন করার সময় আমি বলবো কি হুইচ পেন ডু ইউ নিড, কোন কলমটি তোমার প্রয়োজন। এগুলো আমার যদি কোনো সেন্টেন্সে যদি আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাই বা জিনিসটি কার এমন সম্পর্কে জানতে চাই, সেই সময় আমরা হুইচ শব্দটি ব্যবহার করব। তারপর আমি যে ওয়ার্ডটা এখানে দিয়েছি সেটা হচ্ছে হোয়াট, অর্থাৎ হোয়াট শব্দটি আমরা কখন ব্যবহার করি, পুরো ব্যক্তি বা বস্তু বা অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট সম্পর্কে যখন আমরা জানতে চাই তখন আমরা হোয়াট শব্দটি ব্যবহার করে থাকি। সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে যখন আমরা জানতে চাই তখন আমরা হোয়াট শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আমি যদি উদাহরণ সাহায্যে বলি 8 নম্বর হোয়াট, হোয়াট শব্দের বাংলা অর্থ হচ্ছে কি। আমি উদাহরণ দিই এখানে, যেমন হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। আমি এখানে টিচারের নিচে দাগ দিলাম এ টিচার, সে একজন শিক্ষক। এখন আমি যদি জানতে চাই যে সে কি, অর্থাৎ তার পেশাটা সম্পর্কে যদি আমি তাকে জানতে চাই, তাহলে আমি তাকে প্রশ্ন করব যে সে কি। তাহলে আমাকে এই যে কি শব্দটি, কি শব্দটির জন্য অর্থাৎ আমার এখানে আমি ব্যক্তির অর্থাৎ অবজেক্টের সম্পর্কে জানতে চাচ্ছি, এজন্য আমি কি শব্দটি ব্যবহার করেছি। সেহেতু আমার নিয়ম অনুযায়ী আমাকে যেটা করতে হবে, সেহেতু যদি আমাকে কারো কিছু সম্পর্কে জানতে চাই, অর্থাৎ অবজেক্ট, সাবজেক্ট অথবা কমপ্লিমেন্ট সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমাকে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে হোয়াট। আমি ব্যবহার করলাম হোয়াট। তারপর আমাকে নিয়ম অনুযায়ী আমরা জানি, আমাদের নিয়ম অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমাকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হয়। আর যদি বিভাগ থাকে তো তাহলে আমরা সেই বিভাগটাকে ব্যবহার করে থাকি। যেমন হোয়াট ইজ, তারপরে আমার এখানে বিভাগ আছে ইজ, আমি ইজটা ব্যবহার করলাম। তারপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, হোয়াট ইজ হি, সাবজেক্টটা বসালাম। এরপর আমাকে নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল ভার্ব অথবা এক্সটেনশন, তো এক্সটেনশন এবং প্রিন্সিপাল ভার্ব যেটা ছিল, এক্সটেনশন অথবা প্রিন্সিপাল ভার্ব এখানে নাই, কিন্তু আমার বিভাগ ছিল, আমি বিভাগটাকে আগে ব্যবহার করেছি। তারপর আমার সাবজেক্ট ছিল কি হি, আমি হি শব্দটি ব্যবহার করেছি। আমার এক্সটেনশন নাই, তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমার ডব্লিউএস কোশ্চেনটা হয়ে গেল। হি ইজ এ টিচার, হোয়াট ইজ হি, সে একজন শিক্ষক। যদি আমি প্রশ্ন করি সে কি, অর্থাৎ তার পেশাটা কি, আমি সেটা সম্পর্কে জানতে চাচ্ছি, এজন্য আমি ব্যবহার করলাম হোয়াট। তারপরে সর্বশেষ আমি যে ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে দিয়েছি, অর্থাৎ আমার ডব্লিউএইচ ওয়ার্ডটা যেটা সেটা হচ্ছে হাউ। হাউ শব্দটি সাধারণত আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে অথবা কোনো কিছু কেমন, কত বা কিভাবে আছে সেই সম্পর্কে জানতে আমরা হাউ শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আমি উদাহরণ সাহায্যে যদি বলি 9 নম্বর হাউ, উদাহরণ যদি আমি দিয়ে থাকি দ্য ডে was awful, দিনটা ছিল ভয়ানক। এখানে আমার এই awful এর নিচে দাগ দেওয়া আছে, তাহলে দিনটা ছিল ভয়ানক, আমার দাগ দেওয়া আছে awful, অর্থাৎ এটা হচ্ছে দিনের অবস্থা সম্পর্কে বোঝাচ্ছে, দিনটা কেমন ছিল। ঠিক আছে, যদি আমি বাংলাতে প্রশ্ন করি, অর্থাৎ আমি জানতে চাচ্ছি দিনের অবস্থা সম্পর্কে যে দিনটা কেমন ছিল, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেমন ছিল এমন অর্থে আমি ব্যবহার করব হাউ। অর্থাৎ আমার এখানে দিন অবস্থান নিচে দেওয়া আছে, এরকম যদি কোনো কিছু অবস্থা কেমন বা কিভাবে বা কত পরিমাণ বা কত সংখ্যক এরকম যদি জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে হলে হাউ শব্দটি ব্যবহার করতে হবে। আমি হাউটাকে কোশ্চেন ওয়ার্ড হিসেবে প্রথমে হাউ শব্দটি ব্যবহার করলাম। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমার এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, আছে বিভাগ হিসেবে ওয়াজ, তো আমি ওয়াজ শব্দটি এখানে ব্যবহার করব, ব্যবহার করলাম হাউ ওয়াজ। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি আমার দ্য ডে, আমি দ্য ডে শব্দটি ব্যবহার করলাম, হাউ ওয়াজ দ্য ডে। এরপর হচ্ছে কি সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্ব বা এক্সটেনশন, আমার এটা এখানে নেই, যেহেতু আমার এখানে নাই আমি এটা ব্যবহার করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমার নোট অফ ইন্টারোগেশন, আমি নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমার কোশ্চেন ওয়ার্ডটা হয়ে গেল, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনটা হয়ে গেল হাউ ওয়াজ দ্য ডে, দিনটা কেমন ছিল, অর্থাৎ আমি দিনটা সম্পর্কে জানতে চাচ্ছি। এরকম যদি আমার কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয়, অর্থাৎ কোনো কিছু অবস্থা, সংখ্যা বা পরিমাণ সম্পর্কে বা সেটার অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমি হাউ দ্বারা প্রশ্ন করব
তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। সবাই আমি কোথায় কি বলছি একটু ভালোভাবে খেয়াল করবে, এবং আমি মনে করি যে যদি তোমরা ভালোভাবে খেয়াল করো এবং চেষ্টা করো এবং তোমাদের বইয়ের যেই কোশ্চেন বা এক্সারসাইজের মধ্যে যেই প্রশ্নগুলো বা বাক্যগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে যে প্রশ্ন তৈরি করতে হয়, সেখানে যদি তোমরা আমার এগুলো একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো, আশা করি তোমাদের ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে কোনো বা ডব্লিউএস কোশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।